How are you? I think you are fine and safe. I am also fine. Dear students, in our last class we discussed some rules of right form verbs, but we didn't finish this. Today I will discuss the rest of the rules. Okay, let's go the board. Our next rule 4. To be verb plus verb ing. Active voice or subject নিজে কাজ করলে। নেক্সট টু বি ভার্ব প্লাস V3 passive voice or subject নিজে কাজ না করলে। Some example I am writing. I am write a letter. The problem is solved by the government. Dear students, see the board. To be verb plus verb ing, active voice অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করলে। দেখো টু বি ভার্ব মিন্স আমরা গত ক্লাসে দেখেছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার আর কল্ড টু বি ভার্ব। টু বি ভার্বের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ হবে, কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাক্যটি সেন্টেন্সটির যে সাবজেক্ট সেখানে নিজে সক্রিয় আছে কিনা, অর্থাৎ বাক্যটি অ্যাক্টিভ ভয়েসের কিনা। আবার দেখো এই টু বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কিন্তু সেটা কখন হবে? যখন বাক্যটি প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ সাবজেক্ট যেখানে নিষ্ক্রিয় থাকবে, সাবজেক্ট নিজে কাজ করবে না সেক্ষেত্রে। দেখো এখানে আমি দুটো উদাহরণ লিখেছি। আই অ্যাম রাইট এ লেটার। এখানে দেখো এই যে এমটা একটা টু বি ভার্ব, এরপরে একটা ভার্ব আছে, এটাকে আমাদের কারেকশন করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে কারেকশন করব? এই যে বলা আছে টু বি ভার্বের পরে ভার্বের আইএনজি, এখানে দেখো এই সাবজেক্ট কিন্তু এখানে নিজে কাজ করতেছে। এই চিঠি লেখার কাজটা কি করতেছে? সাবজেক্ট নিজে করতেছে। দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সেই কারণে এখানে ভার্বটি কি হয়ে যাবে? আইএনজি ফর্ম হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি কারেক্ট করি তাহলে হবে কি? রাইটিং। ক্লিয়ার? এরপর দেখো দ্য প্রবলেম ইজ সলভ বাই দ্য গভর্নমেন্ট। এখানেও একটা বি ভার্ব আছে, তাহলে পরের ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব নাকি ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করব? সেটা নির্ভর করবে আমার কিসের উপরে? বাক্যের স্ট্রাকচারের উপরে, গঠনের উপরে। আমাদের দেখতে হবে যে বাক্যটি অ্যাক্টিভ ভয়েস অনুযায়ী বসছে নাকি প্যাসিভ ভয়েস অনুযায়ী বসছে। দেখো এখানে আছে দ্য প্রবলেম, এখানে আছে সলভ, আর হচ্ছে বাই দ্য গভর্নমেন্ট। আচ্ছা, সমস্যা কি নিজেকে সমাধান করতে পারে? অবশ্যই পারে না। সমস্যাটা সমাধান অন্য আরেকজনের দ্বারা করা হয়। এখানে বলছে কি যে সরকার সমস্যাটি সমাধান করে। তাহলে এখানে যদি অন্যজন করে, দেখো সাবজেক্ট এখানে কি আছে? নিষ্ক্রিয় আছে, তাহলে অবশ্যই ভার্বটি কী হয়ে যাবে? প্যাসিভ ফর্ম হয়ে যাবে, এখানে আইএনজি করা যাবে না। তাহলে এখানে আমরা কি লিখব? সলভড। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। নাও I will go to the next rule.
Rule 5. কোনো সেন্টেন্স এ occasionally, usually, regularly, generally, frequently, sometimes, every plus যে কোনো সময়, ডেইলি ইত্যাদি থাকলে উক্ত ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়, এক্সাম্পল, দ্য man daily come here. Next দেখো, every morning the girl come to the garden. Dear students, এখানে দেখো আমি লিখেছি কোনো সেন্টেন্সে occasionally, usually, regularly, generally, frequently, sometimes, every plus যে কোনো সময়, daily ইত্যাদি যদি থাকে তাহলে উক্ত ভার্বটি অর্থাৎ ওই সেন্টেন্সের যে ভার্ব সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী হবে। এখন এখানে দেখো উদাহরণটি আছে কি, দ্য ম্যান ডেইলি কাম হিয়ার। এখন এই কাম ভার্বটাকে আমাদের সমাধান করতে হবে, এখানে ভার্বটা ভুল আছে। এখন এটাকে কিসের উপর নির্ভর করবে আমরা সমাধান করব, কিসের উপর নির্ভর করে, দেখো এখানে ডেইলি একটা শব্দ আছে, দেখো এই লিস্টের মধ্যে ডেইলি শব্দটা আছে। তাহলে এই টাইপের কোনো শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী করতে হবে, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দ্য ম্যান এটা সিঙ্গুলার আছে, আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস যোগ করতে হয়, তাহলে এটার কারেকশন ফর্ম কি হবে, কামস। ওকে, দ্য ম্যান ডেইলি কামস হিয়ার। নেক্সট, এভরি মর্নিং দ্য গার্ল কাম টু দ্য গার্ডেন। এখানেও দেখো এভরি মর্নিং, এই যে আমি এখানে বলেছি যে এভরি প্লাস যে কোনো সময়, এই যে এভরি আছে আর মর্নিং আছে একটা সময়, তাহলে এই ভার্বটি কী হয়ে যাবে, এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আছে, তাহলে ভার্বটি হয়ে যাবে কি, কামস। নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের রুলটি খেয়াল করো, এরপর আসি আমরা অতীত নির্দেশক কোনো শব্দ। খেয়াল করো, অতীত নির্দেশক কোনো শব্দ, যেমন
once, ago, long ago, yesterday, last month, last year, কোনো তারিখ অথবা সন, once, upon a time ইত্যাদি যদি কোনো সেন্টেন্সে থাকে, ইত্যাদি যদি কোনো সেন্টেন্স এ থাকে, উক্ত ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হবে। এক্সাম্পল, yesterday I see you. Next, I pass my SSC exam in 2008. প্রিয় শিক্ষার্থী, দেখো অতীত নির্দেশক কোনো শব্দ, সেগুলো কি ওয়ান্স, এগো, লং এগো, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক। এছাড়াও কোনো তারিখ বা সন, অতীত নির্দেশক কোনো তারিখ অথবা সন, ওয়ান্স আপন এ টাইম ইত্যাদি যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ওই বাক্যের ভার্বটি সবসময় কী হবে, পাস্ট ইনডিফিনিটেন্সের গঠন অনুযায়ী করতে হবে। তাহলে দেখো এখানে আমি লিখেছি ইয়েস্টারডে আই সি ইউ। এখানে দেখো এই ভার্বটাকে আমি যে কোনো ফর্মে কিন্তু নিতে পারি, কিন্তু এখানে পারবো না। এর কারণ কি, ইয়েস্টারডে শব্দটা আছে এখানে। ইয়েস্টারডে যদি না থাকতো তাহলে এখানে কি অন্য কোনো টেন্সও করা যেত, বাট ইয়েস্টারডে থাকার কারণে এটা অবশ্যই তোমাকে কী করতে হবে, পাস্ট ইনডিফিনিটেন্সের গঠন অনুযায়ী করতে হবে। তাহলে এখানে আছে দেখো সি, তাহলে সির পাস্ট ফর্ম আমরা জানি কি, স। তাহলে ইয়েস্টারডে আই স ইউ। নেক্সট দেখো আই পাস মাই এসএসসি এক্সাম ইন 2008। এখানেও দেখো অতীত নির্দেশক একটা সময় দেওয়া আছে, সেটা কি 2008 অর্থাৎ 2008। আমি 2008-এ এসএসসি পাস করেছি। এখন এখানে আছে দেখো পাস, তাহলে পাসটাকে আমি কি করব, প্রেজেন্ট পারফেক্টে করব, প্রেজেন্ট ইনডিফিনিটে করব, নাকি পাস্ট ইনডিফিনিটেন্সে করব, সেটা নির্ভর করবে আমার এই সময়ের উপরে। যেহেতু অতীত নির্দেশক সময়, সেহেতু আমাকে এখানে অবশ্যই পাস্টটি ইউজ করতে হবে। অতএব আমার ভার্বটি পাস্ট ইনডিফিনিটেন্স অনুযায়ী করতে হবে। ক্লিয়ার? পরের নিয়মটি দেখো, এরপর আসো কোনো সেন্টেন্সে স্টিল, টুডে, nowadays,
day by day continuously ইত্যাদি থাকলে ভার্ব হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে। এক্সাম্পল, COVID-19 rise day by day rapidly. He write a letter now. Dear students, follow the example and rules. কোনো সেন্টেন্সে স্টিল, টুডে, নাউএডেজ, ডে বাই ডে, কন্টিনিউয়াসলি ইত্যাদি থাকলে ভার্ব হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে। এখানে দেখো আমি দুটি উদাহরণ লিখেছি। COVID-19 রাইজ ডে বাই ডে র্যাপিডলি, অর্থাৎ COVID-19 দিনে দিনে দ্রুত গতিতে কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। এখন আমরা আগের অংশে দেখে এসেছি যে এই দেখো ডে বাই ডে, এটা যদি থাকে কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। আবার এখানে আছে কি রাইজ, তাহলে এখন এটাকে আমরা কিভাবে কারেকশন করব দেখো তো একটু। ডে বাই ডে আছে, অবশ্যই কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী করতে হবে। তাহলে কন্টিনিউয়াস যদি হয় তাহলে অবশ্যই একটা বি ভার্ব এখানে আমাদের ইউজ করতে হবে, ইজ রাইজিং। তাহলে COVID-19 ইজ রাইজিং ডে বাই ডে র্যাপিডলি। ক্লিয়ার? পরটি খেয়াল করো, হি রাইট এ লেটার নাও। এখানে নাও আছে, তাহলে নাও থাকার কারণে এই বাক্যটি কী হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হয়ে যাবে। নাওটি আমি লিখিনি এখানে, দেখো হি রাইট এ লেটার নাও। তাহলে এই নাও শব্দটি থাকার কারণে আমাদের এই বাক্যটি কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা জানি, সাবজেক্টের পর অ্যামিজার, তারপর কি ভার্বের সাথে আইএনজি ফর্ম। তাহলে এখানে কী হবে, সাবজেক্ট হি, তারপর একটা বি ভার্ব ইজ, তারপর রাইটিং, হি ইজ রাইটিং এ লেটার নাও, এ লেটার নাও। ক্লিয়ার? আমাদের পরবর্তী রুলস, এইট। দেখো জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, yet, lately ইত্যাদি কোনো সেন্টেন্স এ থাকলে ভার্ব হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে। নেক্সট
ফলো এক্সাম্পল, recently I pass my HSC এক্সাম। এরপর দেখো the student do his homework already। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা লিখেছি জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, অলরেডি। কোনো সেন্টেন্সে যদি থাকে তাহলে উক্ত সেন্টেন্সের ভার্বটি কী হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী করতে হবে, অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখানে দেখো রিসেন্টলি আই পাস মাই এসএসসি এক্সাম, এই রিসেন্টলি থাকার কারণে এখানে এই ভার্বটিকে আমাদের অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী সমাধান করতে হবে। আবার আছে দেখো দ্য স্টুডেন্ট ডু হিজ হোমওয়ার্ক অলরেডি, এখানে এই যে অলরেডি, এই অলরেডি থাকার কারণেও এই ডু ভার্বটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ভার্বটি ভুল হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমাকে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে। তাহলে আই হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ পাস্ট মাই এইচএসসি এক্সাম। এরপর দেখো দ্য স্টুডেন্ট ডু হিজ হোমওয়ার্ক অলরেডি, তাহলে এখানে আমরা কীভাবে করব? দ্য স্টুডেন্ট আছে, তারপর কি হবে? ভার্বটাকে যদি আমরা অক্সিলারি ভার্ব আনি এখানে হবে হ্যাজ, তারপর এই ডু ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম যদি করি তাহলে কি হবে? ডান। তাহলে দ্য স্টুডেন্ট হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক অলরেডি। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরবর্তী রুলটি লক্ষ্য করো, universal truth, habitual fact, imperative sentence, quotation or প্রেভার্ব। এক্ষেত্রে ভার্ব সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো এখানে উদাহরণ লিখছি আমি, দ্য স্কাই blow. Next, open the door. Last one, all that glitters is নট গোল্ড। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো কোটেশন অথবা প্রভাব যদি থাকে তাহলে ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে দ্য স্কাই বি ব্লো, এখানে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব অনুযায়ী আমরা কি এম ইজ আর ওয়াজ এর, এখানে আমরা কি লিখবো? দেখো দ্য স্কাই ইজ ব্লো, এখানে অবশ্যই কি হয়ে যাবে? ইজ, চিরন্তন সত্য। এরপর দেখো ওপেন দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে এখানে লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় ভার্বটা কী হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী, অর্থাৎ এখানেও মূল ভার্ব হবে ওপেন, ওপেনই থাকবে।
এরপর দেখো অল দ্যাট গ্লিটার্স বি নট গোল্ড, এখানে বি ভার্ব আছে। এখন বি ভার্বটা কি ওয়াজার হবে নাকি অ্যামিজার হবে? তাহলে এটা একটা কি প্রবাদ বাক্য, তাহলে এখানে কি হয়ে যাবে ইজ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট রোল 10। দেখো দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব হবে প্লুরাল। উদাহরণ লক্ষ্য করো, দ্য পোর গেট poorer day by day. The rich always happy. প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি বলেছি দি প্লাস অ্যাডজেক্টিভ এর পরের ভার্বটি কী হয়ে যাবে প্লুরাল হবে, অর্থাৎ দির পরে যদি কোনো অ্যাডজেক্টিভ আসে তাহলে তারপরে যে ভার্বটা থাকবে সেটাকে অবশ্যই প্লুরাল ফর্মে আমাদের লিখতে হবে। দেখো পোর একটা কি অ্যাডজেক্টিভ, এর পূর্বে দি আছে, তাহলে দি পোর, এরপরে যে ভার্বটি থাকবে সেটা কোন ফর্মে হবে প্লুরাল ফর্মে হবে। তাহলে এখানে গেটটাকে আমরা প্লুরাল ফর্ম করব, কিন্তু এখানে একটু খেয়াল করো এই যে ডে বাই ডে আছে, আমরা আগের নিয়মে দেখে আসছি কি ডে বাই ডে যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তাহলে এখন কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমাদের একটা বি ভার্ব লাগবে। এখন বি ভার্ব এম ইজ আর প্রেজেন্ট টেন্স অনুযায়ী এখন এম ইজ আর তিনটার কোনটা ব্যবহার করব? এই যে এখানে লেখা আছে প্লুরাল, তাহলে এম ইজ আর তিনটার মধ্যে প্লুরাল কোনটি? অবশ্যই আর। তাহলে দ্য পোর আর, আর এখানে ভার্বটি কী করতে হবে যেহেতু কন্টিনিউয়াস সেহেতু এখানে গেটিং হয়ে যাবে, গেটিং। ওকে ক্লিয়ার? পরেরটি দেখো দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি। এখানেও দেখো রিচ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দি আছে, তাহলে দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে আমাদের পরের ভার্বটা অবশ্যই কী হবে প্লুরাল হবে। তাহলে প্লুরাল হবে এখানে কি হবে আর বি ভার্ব। The rich are not always happy. Clear? Next rule. এবার দেখো noun plus and plus noun, সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। নেক্সট দি প্লাস noun plus and plus noun, এক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। নেক্সট দি প্লাস noun plus and plus the plus noun, ভার্ব
হবে প্লুরাল। এক্সাম্পল, Rita and Mita, two sisters. The chairman and headmaster are present there. Next example, the chairman and the headmaster is or are present there. প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী রোলটি একটু লক্ষ্য করো। এখানে আমি লিখেছি অ্যান্ড দ্বারা দুটি নাউন যদি যুক্ত থাকে তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। খেয়াল করো, অ্যান্ড দ্বারা দুটি নাউন যদি যুক্ত থাকে তাহলে আমাদের ভার্বটিকে অবশ্যই প্লুরাল ফর্মে লিখতে হবে। পরবর্তীতে আবার দেখো, অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত আছে কিন্তু কোনোটির পূর্বে যদি ডিটারমিনার থাকে অথবা আর্টিকেল থাকে তাহলে পরের ভার্বটি কিন্তু আবার সিঙ্গুলার হয়ে যাবে। এরপর আবার লিখছে দেখো, অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকবে এবং দুটির পূর্বেই যদি আলাদা আলাদা দি থাকে, আর্টিকেল থাকে অথবা কোনো ডিটারমিনার থাকে তাহলেও কিন্তু পরের ভার্বটি আবার প্লুরাল হয়ে যাবে। উদাহরণটি লক্ষ্য করো, আরও ক্লিয়ার হবে। এখানে দেখো, রিতা অ্যান্ড মিতা দুটি আলাদা আলাদা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তাহলে দুটি আলাদা আলাদা নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি হবে কি? প্লুরাল। এখানে আছে বি ভার্ব, তাহলে বি ভার্ব হিসেবে আমার প্লুরাল হিসেবে কী ব্যবহার করব? অবশ্যই আর। তাহলে রিতা অ্যান্ড মিতা আর টু সিস্টার্স। এরপর দেখো, দ্য চেয়ারম্যান অ্যান্ড হেডমাস্টার ইজ অর আর প্রেজেন্ট দেয়ার। এখানেও দেখো, চেয়ারম্যান একটা নাউন, হেডমাস্টার একটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তাহলে দুটি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে কি হবে? ভার্ব প্লুরাল। কিন্তু একটা নাউনের পূর্বে এখানে দেখো আর্টিকেল দিয়ে আছে, তাহলে একটা নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে থাকলে ভার্বটি কী হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সেক্ষেত্রে ইজ এবং আর দুটোর মধ্যে অবশ্যই ইজ সিঙ্গুলার, তাহলে হবে ইজ। ক্লিয়ার? পরেরটি লক্ষ্য করো, দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য হেডমাস্টার ইজ অর আর প্রেজেন্ট দেয়ার। এখানেও দেখো, হেডমাস্টার একটা নাউন, চেয়ারম্যান একটা নাউন, কিন্তু দুটো নাউনের পূর্বে আলাদা আলাদা দুইটা ডিটারমিনার অর্থাৎ দুইটা আর্টিকেল আছে। এখানে দেখো দি, এই যে দি। তাহলে অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত আছে এবং দুটির পূর্বেই দি আছে, তাহলেও কি হয়ে যাবে? ভার্বটি প্লুরাল হবে। এখন কিন্তু এখানে ইজ হবে না, এখন হয়ে যাবে কি? আর। ক্লিয়ার? আমি আবার একটু বলছি, দেখো না স্যার কে আসছে? আসে নাই তো, দিতে থাকি। আচ্ছা, অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকে ভার্ব প্লুরাল হবে, কিন্তু কোনোটির পূর্বে যদি আর্টিকেল থাকে, একটার পূর্বে আর্টিকেল থাকে, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং দুটোর পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলেও কিন্তু ভার্ব হয়ে যাবে প্লুরাল। ওকে, এখানে প্রথমটির ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। খেয়াল করো, অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকা সত্ত্বেও যদি সেটা একক কোনো সত্তা নির্দেশ করে অথবা গাণিতিক কোনো সমীকরণ বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আবার ভার্বটি আমাদের সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। যেমন দেখো,
bread and butter is or are my breakfast. এখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ অর আর মাই ব্রেকফাস্ট, এখানে ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একক সত্তা নির্দেশ করতেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা প্লুরাল হওয়া যাবে না, এক্ষেত্রে আমাদের ভার্বটা কী হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, dear students, we have to stop here because our time is up. In our next class we'll do some exercise in these topics. Okay, thank you so much.